আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সিরাজগঞ্জে ৪০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, ২ জনের কারাদণ্ড। গরু চুরি করতে এসে ট্রাক ফেলে পালালো চোর, আগুন দিল জনতা। নকলের মতোই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান হবে মাদক, সন্ত্রাস ও ইফটিজিং মুক্ত, বললেন শিক্ষামন্ত্রী। শেয়ার বাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে, বললেন অর্থমন্ত্রী। সর্বশেষ জানাবো ধর্ষণ ও নির্যাতনের মামলায় কারাগারে হিরো আলম। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। সিরাজগঞ্জে ৪০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, ২ জনের কারাদণ্ড। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার যমুনা নদীর চরে গোপনে ঘোড়া জবাই করে মাংস ঢাকায় বিক্রির উদ্দেশ্যে পরিবহনের সময় একটি চক্রকে আটক করেছে উপজেলা প্রশাসন। এই সময় প্রায় ৪০০ কেজি ঘোড়ার মাংস জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জড়িত ২ জনকে ২ মাসের কারাদণ্ড ও ২,০০০ টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা মাংস মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়। শুক্রবার ২০ ফেব্রুয়ারি সকালে উপজেলার মেঘাই নদীঘাট এলাকার যমুনা নদীর তীরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাজীপুর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। ইউএনও জানান, ৮টি ঘোড়া জবাই করে ১১ বস্তায় ভরে প্রায় ৪০০ কেজি মাংস পরিবহনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। এই ঘটনায় নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাইভাঙ্গা গ্রামের মৃত আরজুল্লার ছেলে কাউসার আলী পলাশ ৩৫ এবং একই এলাকার মৃত জয়নুল আবেদিনের ছেলে শরীফুল ইসলাম ৪৫কে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ৪(১) ধারায় ২,০০০ টাকা জরিমানা ও ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ, থানার অফিসার ইনচার্জ তদন্ত আবু সাইদ, পুলিশ পরিদর্শক আলী আকবর এবং কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব কাজীপুর উপজেলার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। গরু চুরি করতে এসে ট্রাক ফেলে পালালো চোর, আগুন দিল জনতা। ফরিদপুরের সালথায় চুরি করা গরু পরিবহনের জন্য ব্যবহার করা একটি ট্রাক পুড়িয়ে দিয়েছে স্থানীয়রা। তবে চোরেরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে পারেনি গ্রামবাসী। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাত ২টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের শারুকদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ বাবলুর খান এসব তথ্য নিশ্চিত করেছেন। এলাকাবাসীর সূত্রে জানা যায়, কয়েকজন চোর ওই গ্রামের রণগোপালের বাড়ির গোয়াল ঘরে গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। এ সময় বাড়ির মালিক টের পেয়ে গেলে চিৎকার শুরু করে। এতে আশপাশের প্রতিবেশীরা এগিয়ে এলে অবস্থা বেগতিক দেখে চোরেরা পালিয়ে যায়। এ সময় তারা চুরির কাজে ব্যবহৃত ট্রাকটি ফেলে রেখে যায়। পরে উত্তেজিত জনতা ট্রাকটি রাস্তার পাশে ঢালে ফেলে দিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ বাবলুর খান বলেন, এলাকার লোকজন চলে আসলে চোরেরা দিক বেদিক ছুটে পালিয়ে যায়। এ সময় তাদের ফেলে রেখে যাওয়া ট্রাকটি গ্রামবাসী পুড়িয়ে দেয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নকলের মতোই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান হবে মাদক, সন্ত্রাস ও টিজিং মুক্ত, বললেন শিক্ষামন্ত্রী। নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার যে কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে, তার ধারাবাহিকতায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে মাদক, সন্ত্রাস ও ইফটিজিং মুক্ত করা হবে। শিক্ষাঙ্গনে সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে, এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। শুক্রবার ২০ ফেব্রুয়ারি দুপুরে কচুয়া উপজেলার পুলিশ মিলনায়তনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান। এহসানুল হক মিলন বলেন, যেভাবে কচুয়া থেকে নকল বিরোধী কার্যক্রম শুরু হয়ে সফলতা পেয়েছে, ঠিক একইভাবে মাদক বিরোধী কার্যক্রম কচুয়া থেকে শুরু করা হবে। শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে হলে শিক্ষাঙ্গনে কোনো ধরনের মাদক, সন্ত্রাস ও ইফটিজিংয়ের স্থান থাকতে পারে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ দুর্নীতিমুক্ত যাত্রা শুরু করবে এবং আগামীর বাংলাদেশ হবে একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র, জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলা নিশ্চিত করতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। এর আগে এদিন জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল ইসলাম সরকার ফুলের শুভেচ্ছা জানান শিক্ষামন্ত্রীকে এবং পুলিশ সুপার রবিউল হাসান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শেয়ার বাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে, বললেন অর্থমন্ত্রী।
অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীতে দেশের শেয়ার বাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে। শুক্রবার 20 ফেব্রুয়ারি সকালে চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান। ভবিষ্যতের পৃষ্ঠপোষকতার রাজনীতি আর চলবে না বলে মন্তব্য করেন মন্ত্রী আরও বলেন, পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সরকারের নানা পরিকল্পনা রয়েছে। দেশে আর পৃষ্ঠপোষকতার রাজনীতি চলবে না। আগামী বাজেট কোনো গতানৈতিক বাজেট হবে না। অর্থনৈতিকভাবে উত্তোলনের পথে হাঁটবে দেশের শেয়ার বাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে। নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে জানিয়ে তিনি বলেন, এখন সময় এসেছে চট্টগ্রামকে প্রকৃত অর্থে বাণিজ্যিক রাজধানী করার। বিনিয়োগের মাধ্যমে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করা হবে। এখানে বিনিয়োগের অনেক বড় ব্যাপার আছে, সেদিকে আমাদের যেতে হবে। বন্দরের কার্যক্রম আরও উন্নততর করতে হবে, বিনিয়োগ বাড়াতে হবে, কর্মসংস্থান বাড়াতে হবে। আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, অনেক পরিকল্পনা আছে, এগুলো এক কথায় বলা যাবে না। তবে দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কর্মসংস্থান। জনগণ যেভাবে অর্থনীতির সুফল পাবে, সরকার সেই পথেই হাঁটবে। অর্থনীতিকে আমরা মুক্ত করতে চাই। ধর্ষণ ও নির্যাতনের মামলায় কারাগারে হিরো আলম। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং জোরপূর্বক গর্ভপাতে বাধ্য করার অভিযোগে দায়ের করা মামলায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলমকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি দুপুরে বগুড়া থেকে ঢাকা ফেরার পথে শাহজাহানপুর থানা এলাকায় পুলিশের এক বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। ওই দিন বিকেলেই তাকে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এ হাজির করা হলে আদালতে বিচারক মোহাম্মদ আনোয়ারুল হককে জামিন আবেদন নাকচ করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। গ্রেফতার এড়াতে তিনি বেশ কিছুদিন ধরে আত্মগোপনে ছিলেন বলে পুলিশ নিশ্চিত করেছে। বগুড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের 6 মে সাদিয়া রহমান মিথিলা নামক এক নারী বাদী হয়ে হিরো আলমের বিরুদ্ধে নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে মামলাটি করেন। আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই দীর্ঘ তদন্ত শেষে গত 10 ফেব্রুয়ারি আদালতের অভিযোগপত্র দাখিল করে। এরপর থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। বগুড়া সদর থানার পরিদর্শক তদন্ত মাহফুজ আলম জানিয়েছেন, হিরো আলম তার ব্যক্তিগত গাড়িতে করে ঢাকা পালিয়ে যাচ্ছেন এমন গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ তার পিছু নেয় এবং মহাসড়কে ব্যারিকেড দিয়ে তাকে হেফাজতে নিতে সক্ষম হয়। মামলার এজাহারে ভুক্তভোগী নারী অভিযোগ করেছেন যে হিরো আলম তাকে কেবল বিয়ের প্রতিশ্রুতি দিয়েই ধর্ষণ করেনি, বরং একাধিকবার শারীরিক নির্যাতন চালিয়েছেন এবং এক পর্যায়ে তাকে জোরপূর্বক গর্ভপাতে বাধ্য করেছেন। এই অভিযোগগুলো তদন্ত প্রতিবেদনে উঠে আসায় আদালতের নির্দেশে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। যদিও গ্রেফতার হওয়ার কয়েকদিন আগে এক প্রতিক্রিয়ায় হিরো আলম এই মামলাকে ভুয়া বলে দাবি করেছিলেন এবং পরোয়ানা মাথায় নিয়ে আগামী উপনির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছিলেন। নাগরিক অধিকার হিসেবে ভোট প্রদান ও প্রার্থী হওয়ার বিষয়ে তিনি অনড় অবস্থান ব্যক্ত করেছিলেন। উল্লেখ্য যে কারাগারে যাওয়ার ঠিক আগের দিন বুধবার এক সাক্ষাৎকারে হিরো আলম জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া 6 আসন ছেড়ে যাওয়ায় সেখানে হতে যাওয়া উপনির্বাচনে তিনি প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন। সেই লক্ষ্যে তিনি জামাতে ইসলামী অথবা এনসিপি থেকে দলীয় মনোনয়ন চাওয়ার ইচ্ছেও পোষণ করেছিলেন। তবে আইনি জটিলতা ও গুরুতর অপরাধের অভিযোগে গ্রেফতার হওয়ায় তার রাজনৈতিক এর উচ্চাকাঙ্ক্ষা এখন বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে। বর্তমানে তিনি বগুড়া জেলা কারাগারে বন্দী রয়েছেন এবং মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া আদালতের নির্দেশ অনুযায়ী চলমান থাকবে।